দুদিন পর জাকসুর ভোট গণনা শেষ, সন্ধ্যায় ফল ঘোষণা। অব্যবস্থাপনার অভিযোগে আরও এক কমিশনারের পদত্যাগ। জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে বিকেলে। চূড়ান্ত তালিকা ঘোষণা কাল। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় তীব্র ভাঙন, বিজিবি ক্যাম্প, স্কুল সহ বিস্তীর্ণ এলাকা দুদিনেই বিলীন। কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে দগ্ধ, গুরুতর একজন বরিশাল মেডিকেলে। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছে আমি আলী আশরাফ। জেলের শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ভোট গ্রহণের 2 দিন পর শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। বিকেল 3টার দিকে শেষ হয় 21টি হলের ভোট গণনা। সন্ধ্যা 7টায় ঘোষণা করা হবে ফলাফল। এদিকে নির্বাচনের অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের আরেক সদস্য ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সন্ধ্যা 7টায় ফলাফল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচনের কারণে রোববার সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। এর আগে শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহারের বদলে হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে 1 ঘণ্টা ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও শুরু হয় গণনা। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে দেশে সাম্প্রদায়িক উগ্রবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামী গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার আদায়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। স্বৈরাচার ও মৌলবাদের উত্থান ঠেকাতে নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে উল্লেখ করে তিনি বলেন, যারা তাদের সঙ্গে থাকবে না তারা দোজখে যাবেন। সরকার সংস্কারের গান গাইতে গাইতে কুসংস্কার করে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের জন্য সরকার বিদেশ থেকে লোক ভাড়া করে এনেছে। এ সময় পিআর পদ্ধতিরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে। যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন আজ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেল এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত তালিকার প্রকাশ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন? আর আগামীকাল তো পূর্ণাঙ্গ সদস্যদের তালিকা প্রকাশ করা হবে, তার পরের দিন থেকেই প্রচারণা শুরু হবে। সেই প্রস্তুতি প্রার্থীদের কেমন আছে জানাবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে প্রায় 7 জন ভিপি সহ প্রায় 7 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এবং নির্বাচন কমিশন অফিসে অর্থাৎ রাকসু যে কোষাধ্যক্ষ ভবন রয়েছে সেখানে তারা তাদের প্রত্যাহারপত্রটি জমা দিয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি 5টার পরে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে আজকে সারাদিনে কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এবং তাদের সিদ্ধান্তের বিষয়টি সেটি জানানো হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন
দাবি আন্দোলন এরপরেই কিন্তু রাকসু নির্বাচন যে চূড়ান্ত রূপ সেটি কিন্তু পেতে যাচ্ছে। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম 3 দফা রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে, তফসিল পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের একাধিক দাবি ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু একটি চূড়ান্ত রূপে পরিণত হয়েছে। অর্থাৎ যে 25 সেপ্টেম্বর যে ভোটের তারিখটি নির্ধারণ করা হয়েছে সেটি এখন পর্যন্ত বহাল রয়েছে। সেই সাথে তফসিল অনুযায়ী আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নামবেন। তবে আনুষ্ঠানিকতার আগেই যদি বলা হয়ে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হল রয়েছে। প্রত্যেকটি হল থেকেই দেখা গেছে শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের মতো করে প্রচারণা কিন্তু চালাচ্ছেন। সেটি অনানুষ্ঠানিক, কেননা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে গেলে সেখানে নির্বাচনী আচরণবিধির যে বাধ্যবাধকতা রয়েছে সেটিতে তারা আটকে যাবেন বা লঙ্ঘিত হবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে, অর্থাৎ যেখানে ছাত্রদের বেশি সমাগম থাকে, যেখানে তারা আড্ডা দিতে দেন, ঠিক এই জায়গাগুলোতে এখন একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটি হচ্ছে রাকসু নির্বাচন। এবং রাকসু নিয়েই এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য যা যা প্রস্তুতি দরকার তাদের সেগুলো সবই সম্পন্ন করা হয়েছে। মেশিন থেকে শুরু করে সব কিছুই প্রস্তুত রয়েছে এবং তারা ক্ষণ গুনছেন, 25 তারিখের অপেক্ষায় রয়েছেন এবং তারা আশা করছেন যে সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে পারবেন। এই ছিল রাকসু নির্বাচন থেকে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। পটুয়াখালী মহিপুরে রান্না করার সময় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জেলে দগ্ধ হয়েছেন। সকালে খাপড়াভাঙা নদীর তেলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ট্রলারটি খাপড়াভাঙা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে 3 জেলে দগ্ধ হন। এদের মধ্যে জহির হোসেন নামে এক জেলের শরীরে 55% পুড়ে গেছে। তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বিজিবির সীমান্ত ফাঁড়ি, স্কুলসহ ফসলি জমি। ফাঁড়িতে থাকা সরঞ্জামসহ বিজিবি সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এরপরও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি। ভাঙনের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয় প্রায় 10 দিন ধরে অন্ধকারে পুরো এলাকা। কয়েকদিন ধরেই কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র আকার ধারণ করে পদ্মা নদীর ভাঙন। মাত্র 2 দিনের ব্যবধানে শত শত ফসলি জমির পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়ে যায় উদয়নগর বিজিবির সীমান্ত ফাঁড়ি। ভাঙনের আশঙ্কা থাকায় আগে থেকেই ওই ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং বিজিবি সদস্যদের। স্থান পরিবর্তনের কারণে নিয়মিত কাজে বেশ বিঘ্ন ঘটলেও সীমান্তে টহল সহ নিয়মিত সব কাজই অব্যাহত রেখেছেন বিজিবি সদস্যরা। 25 জন জনবল ছিলাম, কিন্তু আমার লোকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আমার মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয় না। বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে। ভাঙনের কবলে পড়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। একমাত্র স্কুলটি নদীগর্ভে বিলীন হওয়ায় পাঠদান বন্ধ শতাধিক শিক্ষার্থীর। স্থানীয়রা জানান, ভাঙন ঠেকাতে প্রাথমিকভাবে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। বাঁধের মতন বাঁধ করতে পারলে তো তার একটা প্রোটেকশন থাকে, কিন্তু সেরকম প্রোটেকশন হয় নাই। এইবার যে 5 বার বাড়ি হাঁটাইলাম, বুঝছেন, এখন তো বাড়ি হাঁটানোর আর জায়গা নাই। 3 মাস আগে থেকেই ভাঙনের ঝুঁকির বিষয়ে আশঙ্কা ছিল পানি উন্নয়ন বোর্ডের। সরকারি কর্মকর্তারা জানান, পদ্মার পানি কমতে শুরু করায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সমস্ত পানির চাপটা এইদিকে আসার কারণে এইদিকে পানির একটু ওই জায়গাটায় ধাক্কা বেশি লাগে। চেষ্টা করা হবে যে বাংলাদেশ সীমানার ওর পাশেই তো বর্ডার পুরাটা, যাতে বাংলাদেশ সীমানাটা রক্ষা করা যায়, আমরা চেষ্টা করব। সীমান্ত ঘেঁষা উদয়নগর বিওপিতে 20 থেকে 25 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন। সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশে কাঁটাতার না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, বিজেপি ফাঁড়ি তো নদীগর্ভে বিলীন হয়েছে, এতে করে তাদের টহল কার্যক্রমে কতটা ব্যাঘাত হচ্ছে জানাবেন।
হ্যাঁ, আসলে আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে মাত্র 2 দিনের ব্যবধানে কিন্তু একটি বিজিবি ফাঁড়ি সেটি কিন্তু পানি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে একটি প্রাইমারি স্কুল, মসজিদ, বসতভিটা, আবাদি জমি সব সহ কিন্তু এখানে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে এই পদ্মা নদীর আগ্রাসনে। তো আসলে আমরা এই ব্যাপারে বিজিবির যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে আপনি প্রতিবেদনে যেমনটা শুনছিলেন যে এই এলাকাটিতে কোনো তারকাটা বেড়া না থাকার কারণে কিন্তু অনেকটাই উন্মুক্ত এবং এখান থেকে কিন্তু পায়ে হেঁটেই পার্শ্ববর্তী যে দেশ ভারত এখানে যাওয়া যায়। তো সেই কারণেই কিন্তু এইসব এলাকাতে মাদকদ্রব্য চোরাকারবারি যারা আছে এদের দৌরাত্ম্য কিন্তু এখানে বেশি। তো এই ব্যাপারে তারা কিভাবে কাজ করছে, তো এখন যেহেতু প্রায় বর্ষার মৌসুম, নদীতে পানি আছে, তো আসলে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন কিন্তু এই নদীপথেই তাদের টহল কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা পার্শ্ববর্তী যে চিলমারিতে তাদের যে বিওপিটিকে সরিয়ে নিয়ে এসেছে সেখান থেকেই কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সেখান থেকে আসা যাওয়া করছে। এতে তারা বলছে যে কাজে কিছুটা বিঘ্ন হলেও তারা কিন্তু তাদের যে নিয়মিত কাজ এই কাজের থেকে কিন্তু তারা পিছপা হচ্ছে না এবং এই এলাকার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তাদের আয়ত্তের ভিতরে আছে। তো আসলে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে আসলে এখানে থেকে যেভাবে টহল কার্য পরিচালনা করা সম্ভব বা ওই ভিওপিতে যেভাবে কার্যক্রম পরিচালনা সম্ভব ছিল, দূর থেকে এসে কিন্তু সেভাবে সম্ভব না। আর এটি কিন্তু বাংলাদেশের একেবারেই শেষ সীমানায় দৌলতপুরের একদম কোনা ঘেঁষে, যার কারণে কিন্তু আসলে এখানে মিলনুল্লাহ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। কুষ্টিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। গলা চেন, রকেট, 3 আন্টি, 5,000 টাকা আকবে গাছিল লোক গেছে। এসপি সাহেব একদিন আসি বললেন কি আমরা সিরিয়াসলি কাজ করতেছি, আপনি দুশ্চিন্তামুক্ত থাকবেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ পর্যন্ত। একইভাবে গত 3 সেপ্টেম্বর একই উপজেলার বাগাদানা ইউনিয়নে 2টি বাড়িতে অর্থ ও অলংকার লুট হয়। পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন থানায় 97টি চুরি ডাকাতির মামলা হয়েছে। যদিও ভুক্তভোগীদের দাবি অপরাধের প্রকৃত সংখ্যা অনেক বেশি। অনেক ঘটনায় মামলা নিতে চায় না থানা। ঘরে আমরা আলমারি ভেঙে জিনিসপত্র নিয়ে যায় এবং আমাদের একটা বাইক ছিল, বাইকটা নিয়ে গেছে তারা। বাইক নিয়ে গেছে, ঘর থেকে স্বর্ণ অলংকার অনেক কিছু নিয়ে গেছে। চোরের জ্বালায় এলাকায় তো অসুস্থ আছে একটা। অপরাধ প্রবণতা এলাকায় টহল বাড়ানো হয়েছে জানান পুলিশ সুপার। কেউ দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। যদি কোনো ভুক্তভোগী তাদের অভিযোগ দায়ের করার পরে কোনো মামলা রেকর্ড না হয় কিংবা সেই পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেক্ষেত্রে যদি আমার কাছে কোনো ভুক্তভোগী আসে, আমার নজরে আসলে সেটা আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ফেনীর 6 থানায় 8 মাসে হত্যা, ধর্ষণ, চুরিসহ মামলার সংখ্যা 1119টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এছাড়া বাংলাদেশের ওপরে মৌসুমী বায়ু সক্রিয় আছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় বৃষ্টি হবে। সেই সাথে দেশের চট্টগ্রাম, সিলেট সহ 4 বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা ও রাজশাহীতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 138 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 35.5 ডিগ্রি সেলসিয়াস। জয়পুরহাট সদরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী জহিরুদ্দিনকে আটক করেছে পুলিশ। সদর থানা ওসি তাম্বিরুল ইসলাম জানান, বড় তাজপুর গ্রামের বাসিন্দা জহির ও তার স্ত্রী রোকেয়ার মধ্যে পারিবারিক নানা বিষয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে রোকেয়াকে হত্যা করে টয়লেটে লুকিয়ে থাকেন জহির। সকালে উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় জহিরকে। নাটোরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকদের এক পক্ষ। বেলা 11টার দিকে বড় হরিশপুর এলাকায় সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকেরা। সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শুক্রবার টার্মিনালে বাস রাখা নিয়ে কথা কাটাকাটিতে জড়ান নাটোর ও সিরাজগঞ্জগামী 2 বাসের সুপারভাইজার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে সকালে ঢাকা থেকে নাটোরগামী বাস আটকে রাখে সিরাজগঞ্জের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। প্রতিবাদে বেলা 11টার দিকে বড় হরিশপুর বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে নাটোরের বাস মালিকেরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে 2 ঘণ্টা পর দুপুর 1টায় স্বাভাবিক হয় যান চলাচল। কিছুদিন আগেই শেষ হয়েছে আমন ধানের চারা রোপণ। এর মধ্যে হঠাৎ পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষক। কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও ফল মিলছে না, অভিযোগ তাদের। কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার বিরূপ প্রভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। গাংনী উপজেলার বামন্দি গ্রামের কৃষক আমজাদ হোসেন চলতি মৌসুমে 1 একর জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। মাসখানেক আগে লাগানো ধানে হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দিয়েছে। সবুজ ধান ক্ষেত এখন প্রায় লালচে রং ধারণ করেছে, আছে পাতা মোড়ানো রোগও। একই অবস্থা জেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেতে। চাষিরা বলছেন, এবার বৃষ্টির কারণে ধান লাগানো হয়েছে সময়ের চেয়ে কিছুটা দেরিতে। এর মধ্যে হঠাৎ পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে কয়েক দফা কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। আজ থেকে 1 সপ্তাহ আগে ধানের খুব সুন্দর চেহারা ছিল, হঠাৎ করে দেখছি আমার দেখছি যে ধানের এমন অবস্থা হয়েছে, ওয়াল বানিয়ে ফেলছে, কিন্তু খড় বানিয়ে ফেলছে আমার ধানকে। এবার যে এমন পোকা আইছে, যে কি পোকা আইছে, এই পোকাতে আমরা মারতে পারছি। 4-5 বার বিষ দিয়ে আমরা ধান ঠেকাতে পারছিনি, ধান সব মাঠে নষ্ট হয়ে গেল। আবহাওয়াজনিত কারণে এবার আমন ক্ষেতে রোগবালাই বেড়েছে উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। সরকারি কর্মকর্তারা আছে, সেখানে লাইন লোক এবং পার্সিং বা ডাল পথা যেটা বলে সেটা করতে উৎসাহিত করি। পাশাপাশি আমাদের এরপরও রোগ বা পোকামাকড় আসলে সেখানে অনুমোদিত যে কীটনাশক বা ছত্রাকনাশক আছে সেগুলো প্রয়োগ করতে বলি। চলতি মৌসুমে জেলায় 26,800 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় মাইলফলক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে আয়োজিত পরামর্শক সভায় একথা বলেন তিনি। জানান, গুম খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা কমিশন যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে, সেজন্য সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। কোনো অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সরকার কাজ করে যাবে বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। কিন্তু আমরা যখন সাউথ আফ্রিকার দিকে তাকাই বা আমরা যখন ফিলিপাইনের দিকে তাকাই, ইউরোপিয়ান কান্ট্রির কথা বাদ দিলাম, তখন মনে হয় যে হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। ক্ষতিপূরণের দাবিতে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, সেতুর 35 ভাগ কাজ শেষ হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তারা। এতে নির্ধারিত সময়ে সেতুর কাজ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ওপরে কলাতলা নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের অক্টোবরে। এলজিইডির তত্ত্বাবধানে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 98 কোটি টাকা। সেতুটি নির্মাণে স্থানীয়দের জমি অধিগ্রহণ করে সরকার। এলাকাবাসীর অভিযোগ, সেতুর 35 ভাগ কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের টাকা এখনও পাননি তারা। ক্ষতিপূরণ আদায় করতেই সেতুটির এক প্রান্তে নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। কিছু টাকা পয়সা দেবে তারা, ক্ষতিপূরণ দেবে, এই ক্ষতিপূরণ দেয় নদীর ওপর কাজ চলতে আছে, টাকা ক্ষতিপূরণ দিয়েছে, ওখানে কাজ চলতেছে। টাকা পয়সা দেয় না, আমার কাগজপাতি নিয়েছে, খালি কালকে বিল্ডি করে টাকা পয়সা দেয় না, তাইলে মানুষ পাই না, বিষয়ে কার কাছে এই করতেছে। ওপর ওপর মনে করেন দেওয়া যায়, কোনো সমস্যা থাকলে একটা মানুষ বিপদ হইলে মানে এপার ওপর আমরা স্বইচ্ছায় যে কোনো টাইমে যাইতাম রাত দিন। ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের টাকা দিতে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার কথা জানান এলজিইডি কর্মকর্তা। শুরু থেকে আমরা অধিগ্রহণ প্রসিডিউর শুরু করেছি,
অধিগ্রহণ প্রসিডিউরটা এটা দীর্ঘমেয়াদে আমরা এখান থেকে ম্যাপিং করে আমরা নির্বাহী প্রকৌশলী দপ্তরের মাধ্যমে চিফ স্যারের দপ্তরের মাধ্যমে মিনিস্ট্রিতে পাঠাই। মিনিস্ট্রিতে এটা মিটিংয়ের পরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। শিগগিরই ক্ষতিপূরণের টাকা দেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। বলেন, অধিগ্রহণের কিছু জমি নদীর অংশ হওয়ায় এতে সময় লেগেছে। অধিগ্রহণটা তো এমন না যে আপনি কিছু অংশ করবেন কিছু অংশ করবেন না, সব একসাথেই সব হয়, নোটিশ একসাথে হয়, সবকিছু একসাথে হয়। সেই জন্য এই জটিলতাটা মানে সমাধান না হলে পুরো কাজটা আটকে থাকবে। আসলে সংশয়ের কিছু নাই। ৬৭০ মিটার দীর্ঘ ও ৯.৮৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ক্ষতিপূরণের বিষয়টির সমাধান না হলে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়ন পরিষদের কার্যালয় বন্ধ ৩০ বছর। যমুনার চরাঞ্চলে বাসিন্দাদের সেবা পাওয়ার জন্য যেতে হয় ৫ কিলোমিটার দূরে শহরের অস্থায়ী কার্যালয়ে। বৈরী আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় নানা বয়সী মানুষকে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের সুবিধার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম মৃত্যু সনদসহ বিভিন্ন সেবা পেতে কাওয়াখোলা ইউনিয়নের বাসিন্দাদের উত্তাল যমুনা পাড়ি দিয়ে প্রতিদিন যেতে হয় সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাটের অস্থায়ী কার্যালয়ে। স্থানীয়রা জানান, ৯০ দশকে যমুনার ভাঙনের সময় ইউপি কার্যালয়টি সরিয়ে নেওয়া হয় শহরে। এরপর তা আর আসল জায়গায় ফেরানো হয়নি। যমুনার ভাঙনে ওই ইউনিয়নের অনেক বাসিন্দা বাড়ি করেছেন শহরে, তবে গ্রামের হতদরিদ্র পরিবারগুলো থাকছে চরে। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ও কর্মকর্তারা নিজেদের সুবিধার জন্য ইউপি কার্যালয়ে চর থেকে সরিয়ে শহরে নিয়ে গেছেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের। ইউনিয়ন পরিষদ তখন আল্লাহ যদি চরের মধ্যে যদি সরকারের যদি দেওয়া হচ্ছে তাহলে ভালো। নৌকাতে এসে আঙ্গুল ইউনিয়ন পরিষদে এসে আঙ্গুল কাজকাম করে যায়। চরে হইলে তো চরের লোকের জন্য সবচেয়ে ভালো হয়, কিন্তু এখানে স্থায়ীভাবে যদি করতো সেটা একটা ভালো ব্যবস্থা, কিন্তু আমরা চাই চর স্থায়ীভাবে একটা ইউনিয়ন পরিষদ হোক। তবে সচিবের দাবি, চরাঞ্চলের বাসিন্দারা সব সেবাই পাচ্ছেন। এদিকে ইউপি কার্যালয়ে স্থানান্তরের বিষয়টি জানা ছিল না উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 50% মানুষ পুরো সভা থাকে, 50% চরাঞ্চলে, এবং তারা সেবাটা এখান থেকে ভালোই পায় আমার জানা মতো, এবং তাদের জন্য অনেক সহজ হয়েছে অফিসটা ভাড়া হতে। জনগণের সুবিধার জন্য যদি আমরা এই কার্যালয়টি নদীর ওপাশেই চালু করতে পারি আবার, তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত কাওয়াখোলা ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৫০,০০০। এদের ২৫ ভাগ থাকেন সিরাজগঞ্জ শহরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরে গুরুদাসপুরে উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং টিকিয়ে রাখতে আয়োজন করা হয় চলনবিল নৌকাবাজ উৎসবের। প্রতিযোগিতায় পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নাটোর জেলার ১০০ ফুট দৈর্ঘ্যের ১২টি নৌকা অংশ নেয়। নৌকাবাজ উপভোগ করতে নদীর দুই তীরে ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩টি দলকে পুরস্কৃত করা হয়। নৌকাবাজ ঘিরে বিল পারে বসে গ্রামীণ মেলা। গান গাইছেন, সারি গানের তালে তালে উত্তীর্ণ হবে থার্ড রাউন্ডে। বিভাগীয় কমিশনার মহোদয় নিয়ে আসেন পক্ষ থেকে দক্ষিণ প্রান্তে আরো এক পাশে পদ্মা পাইপ। মাই গুডনেস, এত ভালো লাগছে, এখানে হাজার হাজার মানুষ। আমরা এত বড় নৌকাবাজ দেখিনি, খুব আনন্দ হচ্ছে। আত্মীয় আছে বাড়িতে, খুব রান্না বান্না করছে সকাল থেকে। খাল বিল নদনালা আছে, এগুলো হচ্ছে দখলমুক্ত করতে। দখলমুক্ত হলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আসবে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। মৃত 2 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 279 জন রোগী। এর মধ্যে 37.3% নারী এবং 62.7% পুরুষ।
গত একদিনে ৩০৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫,৩৩৭ জন ছাড়পত্র পেয়েছে। প্রাণী অধিকারের বার্তা নিয়ে বাংলাদেশ চীনমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পোষা প্রাণী প্রদর্শনী। এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রদর্শনী এবারে প্রতিপাদ্য দেশ হোক সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল। একদিনের এই আয়োজনে পোষা পাখি, কুকুর, বিড়াল, ঘোড়া সহ ৩০ প্রজাতির প্রাণী প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারীরা জানান, দেশে প্রাণী পোষার প্রবণতা বেড়েছে, তবে এসব প্রাণীর চিকিৎসার জন্য পর্যাপ্ত হাসপাতাল নেই। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের তাগিদ উদ্যোক্তাদের। এছাড়া বিদেশি প্রাণী পোষার নীতিমালা সহজ করার দাবি জানিয়েছেন তারা। মেলায় সকাল থেকে দেখা গেছে প্রাণী প্রেমীদের ভিড়। বিকেলে মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুকুরের সাথে কথা বলেন। একটি বড় সংগঠন দাঁড় করাবো, যাতে বাংলাদেশে কোনো পথ কুকুর, বিড়াল সহ বন্য প্রাণী, হাতি থেকে বাঘ, তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয়। যেখানেই এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাব। গত 11 বছরে সারা দেশে মোট ৬২,৬১৯টি সড়ক দুর্ঘটনায় ৮৬,৬৯০ জন নিহত হয়েছেন, জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১,৫৩,২৫৭ জন। সকালে রাজধানী টিআরইউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বলেন, সড়কে প্রাণহানি এখন ভয়াবহ বাস্তবতা। এ থেকে উত্তরণের জন্য গণপরিবহন খাতে উন্নয়ন ও সংস্কার জরুরি। বিশ্বব্যাংকের হিসাবে রাজধানীতেই যানজটে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ প্রায় ৯৮,০০০ কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও ১১,০০০ কোটি টাকার। দীর্ঘ যানজটে আটকে থাকার কারণে কেবল আর্থিক ক্ষতিই নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে। এগারো বছরে ৬২,৬১৯টি সড়ক দুর্ঘটনায় ৮৬,৬৯০ জন নিহত হয়েছে, ১,৫৩,২৫৭ জন আহত হয়েছে। নেত্রকোনার ধনু নদে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪ জনের এখনও সন্ধান মেলেনি। শুক্রবার বিকেলে খালিয়াজুড়িতে পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৩ শিশুসহ ৪ জন নিখোঁজ হন। খালিয়াজুড়ি থানার ওসি মকবুল হোসেন জানান, কিশোরগঞ্জে বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোটটি ভাড়া করেন বরযাত্রীরা। রওনাদের আগে হাওড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে স্পিডবোটটি নিয়ে বের হন ১৫ জন। এ সময় হাওড়ের ধনু নদে বিপরীত দিক থেকে আসে একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। যাত্রীদের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠলেও ৩ শিশু ও ১ নারী নিখোঁজ হন। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।